নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব বাংলা ভাষায় বিজ্ঞানের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের আগে দেওয়া রয়েছে, তোমরা আমার পুরনো ভিডিও দেখে নিতে পারো। কিন্তু ওই দ্বিতীয় পর্ব দেওয়ার আগে বেশ কিছুদিন গ্যাপ পড়ে গেছিলো এবং অনেকটা সময়ের বিরতি হয়ে গেছিলো আমার ভিডিও আসতে, আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য। তো আজ আমরা দ্বিতীয় পর্বে যাব। প্রথম পর্ব আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে আমরা জেনেছিলাম যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পাঠক দু ধরনের হতে পারে। তাই সেই দু ধরনের পাঠকদের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে গেলে বিশেষ কিছু পারিভাষিক শব্দের প্রয়োজন হয়, যেটার সংকলন আমাদের কাছে খুব কম থাকায় আমরা বেশ কিছু ইংরেজি শব্দকেই বাংলা পরিভাষায় ব্যবহার করে থাকি। তো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা পড়েছিলাম। তো আজকে শুরু করবো আবার। তো শুরু করা যাক। বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেনি। এখানে প্রাবন্ধিক বলেছেন যে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার জন্য একটা বিশেষ স্টাইল বা পদ্ধতি প্রয়োজন, যেটা অনেক লেখকই এখনও আয়ত্ত করতে পারেননি। অনেক স্থলে তারা ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা ভাষায় সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। প্রাবন্ধিক বলছে কিছু কিছু জায়গায় যারা বাংলা ভাষায় বিজ্ঞান লেখেন তারা এত বেশি ইংরাজির আক্ষরিক অনুবাদ করে ফেলেন, যেটা ভীষণ অড শুনতে লাগে, যেটা ভীষণ আড়ষ্ট লাগে, যেটা বাংলা ভাষায় বিজ্ঞানের ক্ষেত্রে ঠিক গ্রহণযোগ্য নয়। সুতরাং এই ধারণা বা এই রীতিটাকে ত্যাগ করতে হবে, নাহলে কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান রচনা সঠিকভাবে করা যাবে না। অনেক লেখক মনে করেন ইংরাজি শব্দের যে অর্থব্যাপ্তি বা কনোটেশন বাংলা প্রতিশব্দেও ঠিক তাই হওয়া চাই। এই জন্য অনেক সময় তারা অদ্ভুত সব শব্দ প্রয়োগ করেন। ইংরেজি সেন্সিটিভ শব্দের নানা অর্থে চলে, যেমন সেন্সিটিভ পার্সন, প্ল্যান্ট, ব্যালেন্স, ফটোগ্রাফিক পেপার ইত্যাদি। বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করাই উচিত, যেমন অভিমানী, ব্যথাপ্রবণ, উত্তেজী, সুবেদেহী, সুগ্রাহী। এখানে একটা জিনিস খুব বোঝার রয়েছে যে একটা ইংরাজি শব্দকে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি। পার্সন ব্যক্তি হলে একরকম বোঝাবো, গাছ হলে একরকম বোঝাবো, কোনো কাগজের ক্ষেত্রে একরকম হবে। সব ক্ষেত্রে কিন্তু ওই শব্দটা একই রকমভাবে ব্যবহার হতে পারে না। কিন্তু যখন আমরা সেই ইংরেজি শব্দটার পারিভাষিক কোনো শব্দ খুঁজে না পাই, আমরা সেই শব্দটির আক্ষরিক বাংলা অনুবাদ করে সব জায়গায় একই রকমভাবে প্রয়োগ করে যাই। যেমন উনি এখানে উদাহরণ দিয়ে বুঝিয়েছে, সেন্সিটাইজ পেপারের বা অনুবাদ স্পর্শকাতর কাগজ। এই কথাটা যদি আমরা সেন্সিটাইজ বা সেন্সিটিভ কথাটা স্পর্শকাতরতার ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু যখন এটা কাগজের ক্ষেত্রে আমরা বলবো তখন কি স্পর্শকাতর কাগজটা শুনতে ভালো লাগে না। সেক্ষেত্রে সেন্সিটাইজ পেপার বলতে সুগ্রাহী কথাটা ব্যবহার করতে হবে। ঠিক তেমনি সেন্সিটিভ কিন্তু কথাটা পার্সনের ক্ষেত্রে যায়, যে তিনি খুব স্পর্শকাতর মানুষ। আবার সেন্সিটিভ প্ল্যান্ট, সেক্ষেত্রে আমরা যদি কী বলি, সেটা উত্তেজী। ব্যালেন্স ফটোগ্রাফিক পেপার, এখানে যেটা বলছি যে সেন্সিটিভ ফটোগ্রাফিক পেপার, এক্ষেত্রে আমরা বাংলা অনুবাদ করলে কী হবে, সুগ্রাহী আমাদের কাগজ এরকম টাইপের। তো সেখানে যদি আমরা বলি স্পর্শকাতর কাগজ, সেটা খুব উৎকট লাগবে। সুতরাং এটা থেকে একটা জিনিস স্পষ্ট যে ইংরাজির পুরোপুরি আক্ষরিক অনুবাদ কিন্তু সব জায়গায় চলে না। সেক্ষেত্রে স্থান, কাল, পাত্র বা কোন বিষয়ে আমরা শব্দটি ব্যবহার করছি সেটা ভেদে আমাদের বাংলার আক্ষরিক অনুবাদ করা প্রয়োজন, ইংরেজিটির বাংলা আক্ষরিক অনুবাদ করা প্রয়োজন। তার জন্য উপযুক্ত পরিভাষী শব্দ কম পড়ার কারণে এই অসুবিধার সৃষ্টি হয়। এখানে প্রাবন্ধিক এটাই বলতে চেয়েছে যে আমাদের যেহেতু পরিভাষার বা পারিভাষিক শব্দের ভাণ্ডার খুবই সংক্ষিপ্ত, সেই কারণেই অসুবিধাটা হয়। এবং পারিভাষিক শব্দ থাকলেও সেটা যথাযোগ্য ব্যবহার করতে কিন্তু অনেক প্রাবন্ধিকই পারেন না। আচ্ছা, এরপর তিনি আরও বলেছেন যে অনেক লেখক তাদের বক্তব্য ইংরাজিতে ভাবেন, যথাযথ বাংলায় অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, তখন কিন্তু রচনা উৎকট হয়। তিনি বলছেন যে অনেক লেখক বাংলা যে বক্তব্য ইংরেজিতে ভাবেন সেটাকে বাংলায় যখন তারা ট্রান্সফার করার চেষ্টা করেন বা ট্রান্সলেশন করার চেষ্টা করেন, সেটা খুব উৎকট লাগে। যেমন বলেছে, দ্য অ্যাটমিক engines have not ever reached the blueprint stage। এটার এটার যদি কেউ
পুরোপুরি ইংরেজিটির বাংলায় আক্ষরিক অনুবাদ করে সেটা দাঁড়াবে পরমাণুর ইঞ্জিন নীলচিত্তের অবস্থাতে পৌঁছায়নি। কিন্তু এই কথাটা কি পুরো অ্যাপ্রোপ্রিয়েট? কখনোই নয়। একদম সঠিক অনুবাদ তো এটা কখনোই হচ্ছে না, এটা পুরোপুরি আক্ষরিক অনুবাদ হয়ে যাচ্ছে। কিন্তু আক্ষরিক অনুবাদ দিয়ে কখনো ভাব প্রকাশ পায় না। যদি এটা আমরা এরকম বলতাম যে মানে এবং এটা এই যে অনুবাদটা, এটা অবশ্যই বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ, কারণ এখানে তো ভাবই প্রকাশ পাচ্ছে না। আমরা জানি একটা বাক্য তখনই কমপ্লিট হয় বা একটা সেন্টেন্স পুরোপুরি যখন তার মানে সম্পূর্ণতা লাভ করে যদি সে তার মনের ভাব মানে বক্তার মনের ভাব প্রকাশ করতে পারে তবেই। কিন্তু এখানে মনের ভাব প্রকাশ করছে না, এমন উৎকট দেখতে লাগছে এই সেন্টেন্সটার বাংলার আক্ষরিক অনুবাদ করায় যে শ্রোতার বা পাঠকের মনে এর কোনো অর্থই পৌঁছাবে না। একটু ঘুরিয়ে লিখলে কিন্তু এর অর্থটা অনেক সরল হয়। যদি আমরা বলি পরমাণু ইঞ্জিনের নকশা এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি, ব্লু প্রিন্ট মানে হচ্ছে ফাইনাল রেজাল্ট বা পুরোপুরি প্রস্তুতির পর্ব শেষ যেখানে হয়ে যায়, তো সেখানে আমরা যদি বলি ব্লু প্রিন্ট অর্থাৎ তার পুরোপুরি সেটা রেডি হয়নি, সেটা অ্যাপ্রোপ্রিয়েট বা ঠিক হবে। এবার যে আরেকটা উদাহরণ দিয়েছে, when sulfur burn in the air the nitrogen does not take part in the reaction। এর অক্ষরিক বাংলা অনুবাদ করলে কি হয়, সালফার মানে হচ্ছে গন্ধক, যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়া অংশ গ্রহণ করে না, যেটা খুবই উৎকট লাগছে। মানে এটাকে বলা, উনি বলছেন মাছি মারা নকল, মানে যেমন শব্দগুলো আছে তার পরপর আক্ষরিক অনুবাদ করে চলে গেছেন। এরকম নকল না করে উনি বলছেন এটা লিখতে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না। এই কথাটা বললে মানে মানে যখন মানে কি বলছে গন্ধক যদি আর কি সে বিক্রিয়া অংশগ্রহণ করে নাইট্রোজেনের কোনো মানে পরিবর্তন হয় না, এই কথাটা লিখলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবার পরের প্যারায় তিনি বলছেন, নেক্সট অনুচ্ছেদে চলে গেছেন। নেক্সট অনুচ্ছেদে বলছেন যে অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে। যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে যেসব জন্তু শীত দ্বারা নেই। মানে উনি বলছেন যে মানে প্রাবন্ধিক বলছেন যে পারিভাষিক শব্দ একবারে বাদ দিলে কিন্তু রচনা উৎকট হয়ে যায়। কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা পারিভাষিক শব্দ বাদ দিতে পারি, যেমন আমরা অমেরুদণ্ডী না লিখে তার জায়গায় শীত দ্বারা নেই লিখতে পারি। কিন্তু আলোক তরঙ্গের বদলে আমরা আলোর কাঁপন বা নাচন লিখলে সেটা মোটেও শুনতে ভালো লাগবে না। পরিভাষার উদ্দেশ্য ভাষা সংক্ষিপ্ত সুনির্দিষ্ট করা। মানে পরিভাষার উদ্দেশ্য কি, একটা বড় কথাকে ছোট করে লেখা এবং তার অর্থকে সুনির্দিষ্ট করে তোলা। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধা। তাই সেটাকে ছোট করে বোঝানোর জন্যই পরিভাষার প্রয়োজন হয়। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পরিভাষার শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা দেওয়া আবশ্যক, কিন্তু পরে শুধু পারিভাষিক শব্দ দিলে চলে। তাহলে তিনি বলছেন যে যখন বাংলা কোনো বড় বৈজ্ঞানিক সন্দর্ভ বা বাংলা ভাষায় কোনো বড় বই লেখা হয় সেক্ষেত্রে পারিভাষিক শব্দ যেটা আমরা ব্যবহার করি সেটার বিবরণটা ব্র্যাকেটে ছোট করে আমরা প্রথমবার লিখে দিতে পারি, কিন্তু তারপরে আমাদের আর সেটার বিবরণ দিতে লাগে না, সেইটুকু মানে শুধু পারিভাষিক শব্দটি ব্যবহার করলেই চলে। নেক্সট অনুচ্ছেদে কী বলছেন উনি, তিনি বলছেন আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, অভিধা লক্ষণা ব্যঞ্জনা। এই আলংকারিকগণ কারা? আমরা জানি আমরা মেয়েরা বিশেষ করে অর্নামেন্টস বা অলংকার পরে থাকি, কেন? নিজেদেরকে সুন্দর করে সাজানোর জন্য। তা একটা বাক্যকেও সুন্দর করে মানে মনের ভাব প্রকাশ করা ছাড়াও বাক্যটাকে প্রেজেন্টেবল করার জন্য বা সুন্দরভাবে প্রকাশ করার জন্য কিছু কিছু জিনিসের প্রয়োজন হয়, সেগুলোকে অর্নামেন্টস বা অলংকার বলা হয়। এবং যে সমস্ত স্বাস্থ্যবিদ বা পণ্ডিতেরা এগুলো নিয়ে আলোচনা করেন তারাই আলংকারিকগণ। এবং বাংলা সাহিত্যের একটি বিশেষ শাখা রয়েছে অলংকার শাস্ত্র। তো এখানে তিনটে জিনিসের কথা বলা হয়েছে, অভিধা লক্ষণা ব্যঞ্জনা। প্রথমটি শুধু অভিধা অর্থ প্রকাশ করে, মানে অভিধা আর কি শুধুমাত্র ডিকশনারি বা অভিধানে যে অর্থটা আছে সেই শব্দটা সেটাই প্রকাশ করে। যেমন দেশ বলতে আমরা কী বুঝি? ভারত। দ্বিতীয়টি মানে এখানে স্থান বোঝাচ্ছে একটা, কিন্তু দেশের লজ্জা এই কথাটার মধ্যে দিয়ে কিন্তু কোনো ভারত দেশকে বোঝাচ্ছে না, সেই দেশের দেশবাসীকে বোঝাচ্ছে যাদের লজ্জার কথা বলা হয়েছে, এটা হচ্ছে লক্ষণা। আর ব্যঞ্জনা কি না অরণ্য, এর আবিধানিক অর্থ কিন্তু বন, কিন্তু আমরা যদি অরণ্যের রোদন বলি তাহলে নিষ্ফল আবেদন বুঝি। আমরা প্রভাত প্রবচনে এটা পড়েছি যে অরণ্যের রোদন অর্থাৎ নিষ্ফল আবেদন, মানে যার কাছে কোনো আবেদন নিবেদন করে লাভ হয় না, সবই বৃথা যায়। নিষ্ফল আবেদন মানে সেটাই বোঝানো হয়। তো অরণ্যের রোদন শব্দের মধ্যে বনের কোনো প্রাধান্য নেই, আছে ভাবের প্রাধান্য। কি প্রাধান্য? না যে তুমি বারবার চেষ্টা করছো কিন্তু এই চেষ্টা করে কোনো লাভ নেই। নিষ্ফল আবেদন মানে এমন কোনো কিছু আবেদন করে ফেলছো যেটা
কোনো ফল পাবে না। তো প্রথমটায় শুধুমাত্র আবিধানিকত্ব প্রাধান্য পাচ্ছে, দ্বিতীয়টায় একটিকে না বুঝে তার বিস্তৃতি অনেক বেশি, মানে অনেক কিছু বেশি কিছুকে বোঝাচ্ছে সেখানে। আর তৃতীয়টিতে যে শব্দটি ব্যবহার করা হচ্ছে তার আবিধানিকত্ব তো থাকছেই না, তাকে পেরিয়ে গিয়ে একটি বিশেষত্ব প্রকাশিত হচ্ছে। আচ্ছা, এরপর বলছি সাধারণ সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি আলংকারিক সার্থকভাবে প্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে কম, যত বলা যায় ততই ভালো। মানে বিজ্ঞান রচনা বাংলায় করতে গেলে সেখানে কোনো অলঙ্কার শাস্ত্রের প্রয়োজন হয় না, সেখানে জিনিসটাকে সোজাভাবে বোঝানোটাই আমাদের কাজ হয়ে দাঁড়ায়। এই আলংকারিক ব্যাপার স্যাপার বা এই সমস্ত বিভিন্ন অলঙ্কার দিয়ে বাংলা ভাষাকে সাজালে সেটা সুন্দর লাগে দেখতে, কিন্তু বৈজ্ঞানিক ভাষায় তথ্যটাই হচ্ছে আসল, বৈজ্ঞানিক চর্চার তথ্যটাই হচ্ছে আসল, সেখানে অলঙ্কার শাস্ত্রের প্রয়োগ বিশেষ দরকার হয় না। উপমার কিছু প্রয়োজন হয়, রূপক স্থল বিশেষ চলতে পারে, কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করা উচিত। বৈজ্ঞানিক সন্দর্ভ লেখার ক্ষেত্রে কিছু উপমা লাগতে পারে, কিছু রূপক, অর্থাৎ বাইরে একরকম ভেতরে একরকম। রূপক মানে আমরা তাই বুঝি একটা বিশেষ রীতি, যেটার বাইরে একটা মানে ভেতরে একটা মানে, এরকম কিছু ব্যবহার হতে পারে, কিন্তু অলঙ্কার একবারই লাগে না খুব একটা। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটা কিন্তু কালিদাস কে ছিলেন? সাংস্কৃতিক সংস্কৃত মহাকবি একজন সংস্কৃত সাহিত্যে। তিনি বহু কাব্যগ্রন্থ লিখেছেন, আমরা জানি অভিজ্ঞান শাকুন্তলম, তারপরে মেঘদূতম আমরা জানি। তো এই কালিদাসের লেখার একটা লাইন এটা, তো এটা বলছে কাব্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য, ভূগোলের ক্ষেত্রে নয়। তো বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল স্পষ্ট হওয়া উচিত, যা সকল লেখকেরই মনে রাখা উচিত। যারা বিজ্ঞান লিখবে বাংলা ভাষায় তাদের মনে রাখা উচিত বিজ্ঞানের ভাষা সর্বদা সহজ সরল হতে হবে, যাতে মানুষের মনে সেটা সহজে পৌঁছে যেতে পারে। সেখানে কিন্তু কোনো ভজকট ভাষা বা প্রচুর পরিমাণে অলঙ্কার শাস্ত্র বা অলঙ্কার ব্যবহার করলে কিন্তু আমরা কোনো লাভ হবে না আমাদের। নেক্সট প্যারায় বলছে, বাংলার বৈজ্ঞানিক গ্রন্থাদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে। কী দোষ? না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই প্রবাদটি যে কতটা ঠিক তার প্রমাণ আমরা সাময়িক পত্রগুলিতে মাঝে মাঝে পাবো। মানে যে সময় উনি লিখছেন প্রাবন্ধিক, সেই সময় বিজ্ঞান চর্চাকে কেন্দ্র করে বহু সাময়িক পত্র বিশেষ কিছুদিন অন্তর প্রকাশিত হতো। সাময়িক পত্র মানে যেটা দৈনিক নয়, সাপ্তাহিকও হতে পারে, মাসিক হতে পারে, বা পাক্ষিক পাক্ষিক মানে 15 দিন অন্তর হতে পারে, সেগুলোকে সাময়িক পত্র বোঝানো হয়, যেগুলো প্রায় মাঝে মাঝে প্রকাশিত হয়। তো সেই সময় বিভিন্ন লেখকরা বিভিন্ন বিজ্ঞান বিষয়ে লিখতেন। তো সেখানে তিনি দেখেছিলেন যে একটা বিশেষ দোষ লেখকদের মধ্যে রয়েছে, তারা জানেন কম বলেন বেশি, মানে তাদের বিদ্যাটা খুব কম, তারা পুরোটা ভালো করে জানেন না জেনেই কিন্তু পত্রিকাতে বিজ্ঞান বিষয়ে নানা কথা লেখেন, এবং সেগুলো পড়ে সাধারণ মানুষ বিজ্ঞান শিখতে গিয়ে বা জানতে গিয়ে ভুল তথ্য পায়। সেই কারণেই তারাও সারা জীবন সেই ভুলটাকে বয়ে চলে, এবং তাদের মাধ্যমে তাদের পরবর্তী জেনারেশনে সেই একই ভুল বয়ে নিয়ে চলবে। তো সেখানে বেশ সচেতন হওয়া প্রয়োজন বলে প্রাবন্ধিক মনে করেছেন। তিনি বলছেন, কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। মানে এখানে যে লেখাটি লেখা হয়েছে, ওজোন স্তর স্বাস্থ্যকর নয়, ওজোন স্তর আমাদের আমাদের একটা অতিবেগুনি রশ্মিকে আটকানোর কাজে ব্যবহার হয়, যে কারণে আমরা ক্যান্সার আক্রান্ত হওয়ার থেকে রক্ষা পাই। সেই ওজোন স্তর আস্তে আস্তে বর্তমান জগতে আমরা জানি পাতলা হয়ে আসছে বলে আমাদের এত নানা রকমের সমস্যা হচ্ছে, পৃথিবী আরও বেশি করে গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে কথাগুলো সঠিকভাবে প্রয়োগ হয়নি। ওজোন স্তর স্বাস্থ্যকর নয়, ওজোন স্তর আমাদের একটা জিনিসের হাত থেকে রক্ষা করছে। তো এখানে যে শব্দচয়ন হয়েছে সেগুলো ভুল। সুতরাং এই যে বৈজ্ঞানিক তথ্যগুলো দেওয়া রয়েছে, এগুলোকে তিনি বলছেন যাচাই করে নিতে। জন্য বলেছেন তিনি সম্পাদকের উচিত, মানে যিনি লেখা নির্বাচন করেন পত্রিকার জন্য, যে বৈজ্ঞানিক কোনো লেখাকে ছাপার আগে লেখকের লেখাটাকে যাচাই করে নেওয়া উচিত, নাহলে কিন্তু সেই লেখা পড়ে পাঠক ভ্রান্ত ধারণার বর্ষবর্তী হয়ে অনেক ভুল কিছু শিখে ফেলবে। তো তিনি সে বিষয়ে আমাদেরকে সচেতন হতে বলেছেন। তো এই প্রবন্ধটার মধ্যে দিয়ে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রাচীনকালে কী অবস্থা ছিল, এবং সেগুলো রিকভার করলে আমরা কী আরও বেনিফিট হতে পারি, বা আমাদের বিজ্ঞান চর্চা আরও বেশি উন্নত হতে পারে, সেই সব দিকগুলোর দিকে তিনি এখানে আমাদের সচেতন করেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন যে কী খুঁত বর্জন করলে আমরা বাংলা ভাষা বিজ্ঞানটা অতি সহজেই লিখে ফেলবো এবং পাঠকরা পড়তে পারবে। সেই সব লেখকদের জন্য বা সমজদারদের জন্য এই বিজ্ঞান এই বিশেষ লেখাটি। তো পাঠকদেরও সে বিষয়ে কিছু সচেতন করার জন্য তিনি লিখেছেন। তো আশা করি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকবে। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো,
আর তোমাদের যদি কোনো বিশেষ কিছু জানার থাকে বা আমার পড়ানোর বিষয়ে কিছু তোমাদের আরও কিছু মানে বলার থাকে তোমরা কমেন্ট বক্সে এসে জানাতে পারো। ধন্যবাদ।